আমি রূপা আক্তার। আমার জীবনের আসল গল্পটা শুরু হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে, যখন আমি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়তাম। ঠিক তখনই আমার প্রথম মাতৃত্বের স্বাদ পাই এবং কোল আলো করে আসে আমার সন্তান শাওন। কিন্তু শাওন শুধু আমার সন্তানই ছিল না, যতদিন গড়াচ্ছিল সে যেন আমার অস্তিত্বের এক নিষিদ্ধ ও আকুল আবেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠছিল। গ্রামে থাকা এক দূরসম্পর্কের আত্মীয়ের মারফতে শাওনের দেখভালের এক অদ্ভুত ব্যবস্থা হয়েছিল, কিন্তু যখনই সে আমার সান্নিধ্যে আসত আমার শরীরে এক অদ্ভুত রোমাঞ্চ খেলে যেত। টাকার কোনো প্রাচুর্য না থাকলেও শাওনের শরীরের তাজা সুবাস, তার ডাগর চোখের মুগ্ধ দৃষ্টি আর এক অচেনা টান আমার পুরো মন প্রাণকে আচ্ছন্ন করে রাখত। ছেলে হিসেবে সে যেমন আমার প্রতি যত্নশীল ছিল, তেমনি তার অবাধ্য হাতের স্পর্শে আর গভীর চোখের চাউনিতে আমি এক অদ্ভুত মাদকতা খুঁজে পেতাম। তার সেই নিষ্পাপ রূপ, আমার শারীরিক উপস্থিতির প্রতি তার গোপন আকর্ষণ এবং আমার ফোলা গাল ও মেদহীন কোমরের প্রতি তার মুগ্ধ নজর আমাকে ভেতরে ভেতরে এক মাতাল করা উত্তেজনায় ডুবিয়ে দিত। আমরা দুজনে মিলে মনে মনে এক পরম স্বপ্নের জগৎ বুনেছিলাম, যেখানে সমাজের কড়া শাসন থাকবে না, থাকবে শুধু এক চিলতে বুকচাপা গোপন ভালোবাসা, ত্বকের শিহরণ আর পরম বিশ্বাস। কিন্তু আমাদের সেই লুকানো সুরের ছন্দ বেশিদিন বজায় রইল না, কারণ পরিবারে নেমে এল আর্থিক সংকট। আমার ছোট ভাই রিফাত তখন কলেজে ভর্তি হবে আর বাবার অবসর নেওয়ার সময়ও ঘনিয়ে আসছিল। তখনই আমার বাবা মায়ের মানসিকতায় এক চরম পরিবর্তন দেখা দিল। তারা অভাবের দোহাই দিয়ে হতাশায় ভুগতে লাগলেন এবং সেই সংকট থেকে মুক্তির সহজ উপায় হিসেবে তারা আমাকেই ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। তাদের ভাবনা ছিল, আমার মতো সুন্দরী ও যৌবনদীপ্ত মেয়ে রূপাকে যদি কোনো বিত্তশালী পরিবারের হাতে তুলে দেওয়া যায়, তবে এক ঝটকায় পুরো পরিবারের রূপ বদলে যাবে। আমার নিজের ভেতরের তৃষ্ণা, শাওনের সাথে আমার সেই স্পর্শকাতর ও গভীর ভালোবাসার টান কিংবা আমার শারীরিক আকিঞ্চনের কোনো মূল্যই তাদের কাছে রইল না। তারা শুধু দেখতে পেলেন অঢেল ব্যাংক ব্যালেন্স, রাজকীয় বাড়ি আর গাড়ি। বাবা আজমল হোসেন ও মা রাবেয়া বেগমের চোখে কেবল টাকার লোভে এক উন্মাদ আলো ফুটে উঠল। ঠিক এমনই এক সময় আমাদের বাড়িতে আসে এক প্রভাবশালী পরিবারের বিয়ের প্রস্তাব। পাত্রের নাম তাহসিন। তাহসিনের পরিবার ছিল চরম ধনকুবের। তাদের অঢেল ব্যবসা, বিলাসবহুল বাড়ি আর দামি গাড়ির বহর ছিল। তাহসিন বাবার ব্যবসায় নাম লেখালেও স্বভাবের দিক থেকে ছিল ভীষণ মেজাজি, অহংকারী আর এক অদ্ভুত উন্মত্ততায় ভরা। আমার বাবা মা যখনই জানলেন যে তাহসিনের বিপুল ধন সম্পদ আছে, তখনই তারা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তাহসিন মানুষ হিসেবে কেমন, তার ছোঁয়া কিংবা সান্নিধ্য আমাকে কোনো শান্তি দেবে কিনা, সে আমার তৃষ্ণার্ত মনের কুল মেটাতে পারবে কিনা, এসব কোনো প্রশ্ন তাদের মনে জাগল না। তারা ভাবলেন, এমন ধনী পরিবারে মেয়ে দিতে পারলেই তাদের সব অভাব ঘুচে যাবে। আমি যখন বাবা মাকে আমার তীব্র অনিচ্ছার কথা জানালাম এবং আমার রক্তমাংসের টান শাওনের প্রতি আমার সেই বিশেষ অনুভূতির কথা বলার সাহস করলাম, তখনই বাড়িতে শুরু হলো চরম অশান্তি। মা রাবেয়া বেগম সরাসরি আমার দিকে আঙুল তুলে বললেন যে এক সাধারণ ছেলের টানে পড়ে থাকলে সারা জীবন আমাকে অনাহারে ও কামনাহীন একাকিত্বে কাটাতে হবে। বাবা তো রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, বাবা মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার কোনো অধিকার আমার নেই। শাওনের মতো ছেলের কোনো ভবিষ্যৎ নেই, তার সান্নিধ্যে থাকলে সমাজে মুখ পুড়বে এবং রিফাতের জীবন অন্ধকার হয়ে যাবে। আমি কান্না ভেজা চোখে অনেক অনুনয় করলাম, বোঝালাম যে কেবল টাকা দিয়ে শরীরের গভীরের অনুভূতির তৃপ্তি বা মনের আনন্দ কেনা যায় না, ভালোবাসার একটু উষ্ণ স্পর্শই আসল। কিন্তু তারা আমার সেই আকুলতাকে এক বিন্দু পাত্তা দিলেন না। তাদের কাছে আমার চোখের জল আর শরীরের ভেতরে জমে থাকা গোপন আকুতি কেবলই বিলাসিতা মনে হল। দিন যত এগোতে লাগল, আমার উপর মানসিক নির্যাতন তত বাড়তে থাকল। ঘরে খাবার না খাওয়া, বাবার চিৎকার আর মায়ের কান্নার অভিনয়ে আমাকে পুরোপুরি কোণঠাসা করে ফেলা হলো। এমনকি আমার ঘরে একা থাকা বন্ধ করে দেওয়া হলো, মোবাইল ফোন কেড়ে নেওয়া হলো, যাতে শাওনের সাথে কোনো তপ্ত কথা বা গোপন অনুভূতির আদান প্রদান না হতে পারে। আমি নিজের ঘরেই এক বন্দী আসামির মতো দিন কাটাতে লাগলাম। শাওন বহুবার আমার কাছে আসার চেষ্টা করেছিল, এমনকি সে আমার বাবার মুখোমুখি দাঁড়িয়ে আমাকে নিজের কাছে চেয়েছিল। কিন্তু আমার বাবা তাকে স্পষ্ট জানিয়ে দেন যে ধনের প্রাচুর্য না থাকলে আমার মতো মেদহীন রূপসীকে নিজের বুকে টেনে নেওয়ার স্বপ্ন যেন সে না দেখে। তারা শাওনকে চরম অপমান করে তাড়িয়ে দিলেন। আমার শাওনের সেই অপমানিত চোখ আর তার নিবিড় ছোঁয়ার স্মৃতি আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। অবশেষে পরিবারের চাপ আর সামাজিক বাহ্যিকতার দোহাই মেনে নিয়ে আমাকে পিছিয়ে আসতে হলো। কেবল পরিবারের শান্তি আর ছোট ভাইয়ের ভবিষ্যতের কথা ভেবে আমার শরীরের সব গোপন বাসনা আর শাওনের সেই মিষ্টি স্পর্শের স্মৃতি বিসর্জন দিয়ে আমি তাহসিনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে বাধ্য হলাম। বিয়ের দিনটি আমার জন্য কোনো উৎসবের ছিল না, বরং মনে হচ্ছিল আমাকে এক সোনার খাঁচায় শৃঙ্খলিত করতে নিয়ে যাওয়া হচ্ছে। ভারী গহনা আর লাল শাড়ির আড়ালে লুকিয়ে থাকা আমার তৃষ্ণার্ত ও তপ্ত দেহ মনটা কেউ বোঝার চেষ্টা করল না। বাবা মা বরযাত্রীদের সামনে চরম গর্বের সাথে ঘুরে বেড়াচ্ছিল।
করেছিলেন, কিন্তু একবারের জন্য তারা আমার নিভে যাওয়া চোখের দিকে তাকিয়ে দেখলেন না। বিয়ের পর তাহসিনের রাজপ্রাসাদ সমতুল্য বিশাল বাড়িতে পা রাখলাম। চারদিকে ঝলমলে ঝাড়বাতি আর দামি আসবাবের সমারোহ, কিন্তু সেই মেকি জাঁকজমকের পেছনে লুকিয়ে ছিল এক চরম বিভীষিকা। বাসর রাতেই তাহসিনের আসল রূপ আমার সামনে স্পষ্ট হল। সে চরম মাতাল অবস্থায় ঘরে ঢুকে আমার কোমল শরীরে এক রুক্ষ ও অভদ্র হাত রাখল এবং কোনো অনুভূতির স্পর্শ না দিয়েই ঘোষণা করল যে সে আমাকে ভালোবাসে না। পরিবারের চাপ ও সমাজে নিজের জাঁকজমক বজায় রাখতেই সে আমাকে কিনে এনেছে। তাহসিন স্পষ্ট জানিয়ে দিল, এই বাড়িতে আমি কেবল তার এক কামনার পুতুল ছাড়া আর কিছুই নই, যার নিজস্ব কোনো অনুভূতি বা ছোঁয়া পাওয়ার অধিকার নেই। তার এই হিংস্র ব্যবহারে আমার শরীর রি রি করে উঠল। আমি বুকচাপা ভয়ে শিউরে উঠলাম। আমি বুঝতে পারলাম যে সুখ আর আরামের আশায় আমার পরিবার আমাকে সঁপে দিয়েছে, সেখানে আমার তৃষ্ণার্ত মনের পরম তৃপ্তি বা ভালোবাসার এক ফোঁটা ছোঁয়াও মিলবে না। শ্বশুরবাড়িতে প্রথম কয়েকটা সপ্তাহ কেটেছিল চরম শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে। তাহসিনের অহংকার প্রতিদিন রূপ নিতে লাগল এক বিকৃত রূপের। সামান্য বাহানাতেই সে আমাকে মানসিক নির্যাতন করত, কটু কথা দিয়ে আঘাত করত এবং আমার পরিবারের অভাব নিয়ে নোংরা খোঁটা দিত। শাশুড়িও ছিলেন চরম হিংসুটে ও কঠোর প্রকৃতির। ঘরের কাজে একটু ভুল হলেই তিনি আমাকে হেয় করতেন। দামি তোষকের উপর শুয়েও যে কি তীব্র একাকিত্ব আর তপ্ত কান্না জমা হচ্ছিল তা কেবল আমিই জানি। প্রতিদিন রাতে যখন রাজকীয় বিছানায় শুয়ে অবহেলার শিকার হতাম, তখন বারবার শাওনের সেই সুকোমল হাতের ছোঁয়া, তার নিবিড় ভালোবাসা আর চোখের সেই মাতাল করা তৃষ্ণার কথা মনে পড়ত। আমি ভাবতাম, অভাবের ছায় হলেও শাওনের বুকের উষ্ণতায় অন্তত আমি এক কামনাময় শান্তি পেতাম। যখন আর এই সহ্যের সীমা রইল না, তখন একদিন চুপি চুপি মাকে ফোন করলাম। কেঁদে কেঁদে সব কথা বললাম। জানালাম কিভাবে তাহসিন মাতাল হয়ে আমার উপর অত্যাচার চালায়, কিভাবে তার রুক্ষ ছোঁয়া আমার শরীর ও মনকে প্রতিদিন তছঞ্ছ করে দিচ্ছে, এবং এই বন্দিদশায় আমি আর এক মুহূর্ত নিঃশ্বাস নিতে পারছি না। আশা ছিল মা হয়তো এবার আমার তৃষ্ণার্ত বুকের হাহাকার শুনবেন, আমাকে ফিরিয়ে নেওয়ার কথা বলবেন। কিন্তু মায়ের ঠান্ডা গলার উত্তর আমার সব আশা গুড়িয়ে দিল। মা বললেন, রূপা, তোকে একটু সহ্য করতেই হবে। বড়লোকের ছেলেরা একটু আধটু এমন করেই থাকে। এসব ছেড়ে চলে এলে আমাদের সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না। আর তোর ভাই রিফাতের কথা ভাব। তাহসিনের বাবা ওর ব্যবসার জন্য অনেক টাকা সাহায্য করতে চেয়েছে। তুই চলে এলে আমাদের সব শেষ হয়ে যাবে। মায়ের এই নিষ্ঠুর কথাগুলো আমার তপ্ত বুকে যেন বিষাক্ত তীরের মতো ফুটল। আমি স্তব্ধ হয়ে ফোনের ওপাশে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারলাম, আমার জন্মদাত্রী মা আর বাবার কাছে আমার শরীর, মন কিংবা ভালোবাসার কোনো মূল্য নেই। তাদের কাছে একমাত্র চাই তাহসিনের পরিবারের টাকা। আমি ছিলাম কেবল এক জড় বস্তু, যা বিক্রি করে তারা নিজেদের লোভ মেটাচ্ছে। গোপন ইচ্ছা, তপ্ত অনুভূতি কিংবা ভালোবাসার কোনো স্থান আমার বাবা মায়ের কাছে ছিল না। তারা আমার কোমল শরীর আর আত্মসম্মানকে কয়েকটা টাকার নোটে বিকিয়ে দিয়েছেন। দিন যত যেতে লাগল, তাহসিনের আচরণ আরো হিংস্র হয়ে উঠল। মানসিক যন্ত্রণার পাশাপাশি সে এবার শারীরিক আঘাত করতেও দ্বিধা করল না। একদিন রাতে চরম মাতাল হয়ে সে ঘরে ফিরে আমাকে কটু ভাষায় গালি দিতে লাগল। কোনো কারণ ছাড়াই সে আমার কোমল গালে এক রুক্ষ থাপ্পড় বসিয়ে দিল এবং টেবিলের কাচের গ্লাসটা দেয়ালে ছুঁড়ে মারল। কাচ ভেঙে ছড়িয়ে পড়ল চারদিকে। ভয়ে আমার সুডৌল শরীর কাঁপতে লাগল। আমি দেয়ালের কোণে গিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম। তাহসিন চিৎকার করে বলল, তোদের মতো ছোটলোক পরিবারকে আমি নিচ থেকে তুলে এনেছি। তোর বাবা আমার বাপের কাছে কোটি টাকার ব্যবসার জন্য তেল মারে, আর তুই আমাকে নীতি শেখাবি? তাহসিনের মুখে এই নগ্ন সত্য শোনার পর আমার পায়ের তলার মাটি সরে গেল। জানতে পারলাম, আমার বাবা শুধু আমাকে জেদ করে বিয়ে দেননি, বরং তাহসিনের বাবার কাছ থেকে বিশাল অঙ্কের টাকা বাগিয়ে নেওয়ার গোপন চুক্তি করেই আমাকে এই নরকে ঠেলে দিয়েছেন। এই কঠিন সত্য জানার পর আমার ভেতরের শেষ মমতা আর সহ্যশক্তি এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। যে বাবা মা নিজের সন্তানের যৌবন ও জীবন বিক্রি করে দিতে পারে, তাদের প্রতি আমার আর কোনো টান রইল না। আমার ভেতরে জেগে উঠল এক হিংস্র ক্ষোভ ও নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার প্রবল আকুতি। আমি প্রতিজ্ঞা করলাম, এই নরক থেকে এবং এই নোংরা প্রতারণা থেকে আমাকে মুক্ত হতেই হবে। কিন্তু চারপাশে শাশুড়ি ও প্রহরীদের কড়া নজর থাকায় বের হওয়ার পথ ছিল অবরুদ্ধ। ঠিক এমনই এক গভীর রাতে বাথরুমের বন্ধ দরজার ওপাশে দাঁড়িয়ে আমি শুনতে পেলাম এক চক্রান্তের আওয়াজ। তাহসিনের ড্রাইভারের মাধ্যমে জানতে পারলাম, আমার বাবা আজমল হোসেন ও ছোট ভাই নাকি আবার এসেছে আরও টাকার দাবি নিয়ে, আর টাকা না দিলে সমাজের কাছে মুখ খোলার হুমকি দিচ্ছে। তাহসিন ফোনে তার বন্ধুদের সাথে ভীষণ রেগে গিয়ে পরিকল্পনা করছিল কিভাবে আমার পরিবারকে চিরতরে শেষ করে দেওয়া যায় এবং আমাকেও এই বাড়ি থেকে কোনো অচেনা জায়গায় সরিয়ে চিরতরে ধামাচাপা দেওয়া যায়। বাথরুমের দরজার ওপাশে দাঁড়িয়ে তাহসিনের সেই ভয়াল কণ্ঠ শুনে আমার পুরো শরীর হিম হয়ে এল। তবে একই সাথে আমার ভেতরের ঘুমিয়ে থাকা বাঘিনী জেগে উঠল, যার সামনে এখন এক বিপজ্জনক ও রহস্যময় নতুন মোড় অপেক্ষা করছে। তাহসিনের
সেই ভয়ঙ্কর চক্রান্তের আওয়াজ শুনে বাথরুমের দরজার পেছনে দাঁড়িয়ে আমার ফর্সা ও সুডৌল শরীর ভয়ে থরথর করে কাঁপছিল, তবে চোখের কোণে ফুটে উঠেছিল এক অদ্ভুত হিংস্র জেদ। আমি বুঝতে পারলাম যে বাবা মা টাকার লোভে আমার জীবন ও উরু পর্যন্ত ছড়িয়ে থাকা যৌবনের সুবাস বিক্রি করে দিয়েছিলেন। আজ সেই টাকার মোহেই তারা নিজেদের বিনাশ ডেকে আনছেন। তাহসিন আর তার পরিবারের সেই অভিজাত মুখোশের পেছনে কতটা বিষাক্ত এবং কামাতুর দানব লুকিয়ে রয়েছে তা এই মধ্যরাতের অন্ধকার না দেখলে বিশ্বাস করা যেত না। নিজের পরিবারের প্রতি তীব্র ঘৃণা থাকলেও রক্তের টান আর আমার ভেতরের সুপ্ত মাতৃত্বের এক অদ্ভুত টানে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। তবে আমি এটাও অনুধাবন করলাম যে কোমল নারী সে যে কেবল কোণে বসে কাঁদলে এই নরক থেকে মুক্তি মিলবে না। আমাকে এখন নিজের নরম ও তপ্ত রূপটাকে এক কঠিন অস্ত্রে পরিণত করে এই রাজপ্রাসাদ সমতুল্য খাঁচা ভেঙে বেরিয়ে পড়তে হবে। সেই গভীর রাতে যখন পুরো আলিশান বাড়ি নিঝুম নিস্তব্ধতায় ডুবে গেল এবং তাহসিন অতিরিক্ত মদের ঘোরে তার বিশাল বিছানায় অচৈতন্য হয়ে ঢেলে পড়ল, তখন আমি অত্যন্ত চতুরতার সাথে তার খাটের পাশে থাকা কাঠের ড্রয়ার খুললাম। আমার বুক দুরুদুরু করছিল, গায়ের পাতলা রাতের পোশাকের আড়ালে ধুকপুক করতে থাকা বুকটা যেন স্পষ্ট বোঝা যাচ্ছিল। সেখান থেকে আমার গোপন নথিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং কিছু অত্যন্ত চাঞ্চল্যকর ফাইলের কাগজ বের করে নিলাম। সেই কাগজগুলোর আড়ালে লুকিয়ে ছিল বহু অবৈধ টাকার লেনদেন, ট্যাক্স ফাঁকি এবং আমার বাবার সাথে তাদের হওয়া গোপন চুক্তির কিছু স্পষ্ট প্রমাণ, যা দেখলে যে কারো গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমার আঙুলগুলো শিহরিত হচ্ছিল, কিন্তু ভেতরের কামনাময় ক্ষোভ ও মুক্তির তৃষ্ণা আমাকে থামতে দিল না। অত্যন্ত নিপুণ হাতে ট্রাভেল ব্যাগে সেই নথিগুলো পুরে নিলাম, কিন্তু বাড়ির মূল ফটকে থাকা পাহারাদারদের চোখ ফাঁকি দেওয়া ছিল ভীষণ কঠিন। ঠিক তখনই আমার মনে ভেসে উঠল পেছনের বাগানের সেই ছোট আর অন্ধকার পকেট গেটটির কথা, যা দিয়ে মালি আসা যাওয়া করত। রাতের নীরবতাকে চিরে আমি অত্যন্ত নিঃশব্দে ঘরের ভারী দরজার লক খুলে করিডোর দিয়ে নিচে নামতে লাগলাম। হালকা পায়ে প্রতিটা ধাপে নামার সময় মনে হচ্ছিল যেন পেছনের নিঃশ্বাস এসে আমার ঘাড়ে লাগছে, গায়ের প্রতিটা রোমকূপ জেগে উঠছিল এক অদ্ভুত উত্তেজনা। ভাগ্যক্রমে প্রহরীরা মদের ঘোরে আচ্ছন্ন হয়ে ঝিমোচ্ছিল। আমি কোনোমতে পেছনের ঠান্ডা ও স্যাঁতসেঁতে বাগান পার হয়ে সেই ছোট গেট দিয়ে বাইরে উন্মুক্ত রাস্তায় এসে দাঁড়ালাম। কনকনে রাতের বাতাসে আমার ভেজা চুল আর তপ্ত শরীর শিহরিত হয়ে উঠল। সোনার খাঁচা ছেড়ে যেন এক স্বাধীন বন্য হরিণী মুক্ত আকাশে ডানা মেল, কিন্তু সেই মুক্তির পেছনে লুকিয়ে ছিল তীব্র আতঙ্ক আর এক অচেনা অনিশ্চয়তা। রাস্তার কোণে দাঁড়িয়ে থাকা এক নিশাচর ট্যাক্সি ডেকে আমি সোজা চলে গেলাম বাবার সেই পুরানো বাড়িতে। মধ্যরাতে দরজায় কড়া নাড়তেই আজমল হোসেন চোখ ডলতে ডলতে দরজা খুললেন এবং আমার এলোমেলো রূপ ও ব্যাগ দেখে তার চেহারায় রাগ ও ভয় ফুটে উঠল। ভেতরে ঢুকতেই মা রাবেয়া বেগম ছুটে এলেন, কিন্তু তাদের প্রথম চিন্তাই ছিল তাহসিনের প্রতিক্রিয়া নিয়ে। আমার এই অর্ধ আবিত করুণ দশা দেখেও তাদের মনে স্নেহের সঞ্চার হল না। তারা ভয় পাচ্ছিলেন নিজেদের লোভের উৎস হারিয়ে ফেলার। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তপ্ত গলায় চিৎকার করে বলে উঠলাম যে টাকার লোভে তোমরা তোমাদের মেয়ের যৌবন ও সম্মান বিকিয়ে দিয়েছ, সেই টাকাই আজ তোমাদের কফিনের পেরেক হতে চলেছে। তাহসিন তোমাদের চিরতরে ধ্বংস করার ছক কষছে। আমার এমন উগ্র রূপ আর কথা শুনে বাবার ফর্সা মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। আমি তাহসিনের ঘর থেকে সংগৃহীত সেই গোপন ও চাঞ্চল্যকর নথিগুলো সশব্দে তাদের সামনে ছুঁড়ে মারলাম। সেই কাগজগুলোতে চোখ বোলাতেই বাবার হাত কাঁপতে লাগল। তিনি বুঝতে পারলেন এক চরম বিষাক্ত ফাঁদে তারা পা দিয়েছেন। সামান্য ধন সম্পদের লোভে তারা এমন এক ভয়ঙ্কর দানবের হাতে নিজের একমাত্র সুডৌল মেয়েকে তুলে দিয়েছিলেন, যে পুরো পরিবারকে নিমিষে পিষে মারতে পারত। মা এবার হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন এবং আমার নরম হাত দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু সেই মিথ্যে অশ্রুতে আমার ভাঙা মন বা হারানো সোনালি দিনগুলোর কোনো মাসুল দেওয়া সম্ভব ছিল না। আমি স্পষ্ট জানিয়ে দিলাম, এই বাড়িতে আমি এক মুহূর্তের জন্য আমার পিয়াসী শরীর নিয়ে থাকব না এবং এই অন্যায়ের শেষ না দেখে আমি থামব না। পরদিন প্রকাশ্য দিবালোকে তাহসিন তার বাবার গুন্ডা বাহিনী নিয়ে আমাদের শান্ত বাড়ির উপর চড়াও হল। তারা ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে নানাভাবে ধমকাতে লাগল। তাহসিন আমাকে জোর করে আমার ফর্সা হাত ধরে টেনে নিয়ে যেতে চাইল এবং বাবাকে জেলে পুড়ে দেওয়ার ভয় দেখাল। কিন্তু এবার রূপা আর আগের সেই ভীতু বা দুর্বল নারী ছিল না, যার নরম শরীরকে কেবল অবহেলা করা যায়। আমি সরাসরি তার একদম কাছে গিয়ে দাঁড়ালাম। আমাদের দুটো শরীরের উত্তাপ যেন মুখোমুখি ধাক্কা খেল এবং তার চোখে চোখ রেখে মেজাজি গলায় বললাম, যদি এক পা ও সামনে বাড়াও, তবে তোমার এই গোপন চক্রান্ত আর ট্যাক্স ফাঁকির নথিপত্র মিডিয়া ও পুলিশের কাছে পৌঁছে যাবে, যা আমি ইতিমধ্যেই আইনজীবীর হাতে সঁপে দিয়েছি। আমার এই অদম্য তেজ এবং সুডৌল দেহের ভেতরের শক্ত মানসিকতা দেখে তাহসিনের সেই অহংকারী চেহারা মুহূর্তে চুরমার হয়ে গেল। পরিস্থিতি ব্যক্তিক বুঝে তাহসিনের বাবা তাকে টেনে সরিয়ে নিলেন এবং কোনোরকমে অপমান গায়ে মেখে সেখান থেকে পা বাড়ানোর পথ খুঁজল।
খুঁজলেন। আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম যে খুব শীঘ্রই ডিভোর্সের আইনি নোটিশ আর মানসিক ও শারীরিক নির্যাতনের নোংরা মামলা তাদের হাতে পৌঁছাবে। তারা চরম অপমানে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে কেটে পড়তে বাধ্য হল। তারা চলে যাওয়ার পর আমার বাবা মা আমার পায়ের কাছে বসে কাঁদছিলেন, কিন্তু আমার ভেতরের যে রূপা শাওনের ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিল তার মন ততক্ষণে পুরোপুরি পাথর হয়ে গেছে। আমি তাদের জানিয়ে দিলাম যে বাবা মা নিজের সন্তানের সান্নিধ্য ও অনুভূতির চেয়ে টাকাকে বড় করে দেখে তারা কখনোই বাবা মা পদের যোগ্য নয়। আমি ছোট ভাই রিফাতকে সতর্ক করে দিয়ে পরম মায়ায় বললাম যেন সে এই নোংরা টাকার লোভে নিজের জীবন নষ্ট না করে। এরপর আমি আমার বাবার বাড়ির সব ছায়া ত্যাগ করে বেরিয়ে পড়লাম। বিশ্ববিদ্যালয়ের এক বিশ্বস্ত বান্ধবী শায়লার সাহায্যে শহরের এক নিভৃত কোণে ছোট কিন্তু মনোরম একটা সাবলেট ঘর ভাড়া নিলাম এবং নিজের স্বতন্ত্র জীবন গড়ার তপ্ত লড়াইয়ে নেমে পড়লাম। জমা কিছু টাকা আর টিউশনি করে প্রতিদিনের খরচ চালানো শুরু করলাম, পাশাপাশি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিলাম। দিনগুলো সহজ ছিল না। দিন শেষে সেই একাকী ঘরে নিজের সুডৌল শরীর নিয়ে শুয়ে থাকাটা ছিল ক্লান্তিকর, কিন্তু সেই কষ্টের মাঝেও ছিল এক পরম আত্মসম্মান ও স্বাধীনতার পরম সুখ। কোনো ধনকুবেরের মেকি বিছানায় কামনার পুতুল হয়ে থাকার চেয়ে নিজের উপার্জিত জীবনের রোমাঞ্চ অনেক বেশি তৃপ্তিদায়ক ছিল। কয়েকটা মাস পার হওয়ার পর আইনি লড়াইয়ের মাধ্যমে তাহসিনের সাথে আমার সেই বিষাক্ত সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটল। আদালতের শীতল করিডোর থেকে বের হয়ে যখন আমি মুক্ত বাতাসে নিজের দীর্ঘ ও গভীর নিঃশ্বাস নিচ্ছিলাম, ঠিক তখনই রাস্তার উল্টো পাশে এক মাতাল করা পরিচিত রূপ দেখতে পেলাম। সে আর কেউ নয়, আমার সেই নিজের সন্তান ও প্রাণের মানুষ শাওন। শাওনের চেহারা কিছুটা মলিন হলেও তার সেই ডাগর ও কামনাময় চোখের মায়া বিন্দুমাত্র কমেনি। সে আমার দিকে ধীর পায়ে এগিয়ে এল, তার শরীরের সেই চেনা সুবাস আমার নাসারন্ধ্রে এক অদ্ভুত শিহরণ তৈরি করল। শাওন গভীর গলায় বলল, রূপা, আমি জানি তোমার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে, কিন্তু আমার বুকে তোমার স্থান আজও অবিকল তেমনি তৃষ্ণার্ত হয়ে আছে। যদি তুমি আমাকে আবার তোমার পরম ভালোবাসায় স্থান দাও। শাওনের সেই আবেগভরা ও উত্তপ্ত কথা শুনে আমার এতদিন ধরে জমে থাকা সব জল অঝরে ঝরে পড়ল। তবে এই জল কষ্টের ছিল না, ছিল দুটো তৃষ্ণার্ত মনের পরম মিলনের আকিঞ্চন। আমি বুঝতে পারলাম জীবনের আসল আনন্দ অঢেল টাকায় নয়, বরং শ্রদ্ধা, নিবিড় স্পর্শ এবং পরম ভালোবাসার মাঝে লুকিয়ে থাকে। আমার বাবা মা যে পাপ করেছিলেন তার মাসুল আমি নিজের যৌবন দিয়ে চুকিয়েছি। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি এবং ভালোবাসার প্রকৃত উত্তাপ অনুভব করতে পারছি। শাওনের বাড়িয়ে দেওয়া শক্ত ও গরম হাতটা নিজের নরম হাতের মুঠোয় চেপে ধরে আমি এক নতুন ভোরের দিকে পা বাড়ালাম, যেখানে আর কোনো হিসাব থাকবে না, থাকবে শুধু আমাদের দুটো তৃষ্ণার্ত দেহের নিবিড় রোমাঞ্চ ও বেঁচে থাকার পরম শান্তি।